সিঁড়ি দিয়ে উঠে আমি উঠি, ওঠার পর আমি 3 তলা থেকে লাফ দিই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই জুলাইয়ের আকাঙ্ক্ষা কি বাস্তবায়ন হবে কি হবে না? পড়াশোনা শেষ করছি, চাকরি বাকরি কর, ভালো কিছু কর, রাজনীতি করিস না। এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যারা দুঃসময় ছিল না তারা সামনে এসেছে এখন? আওয়ামী সরকার যে বাসায় আমার বিয়ে ঠিক হয়, বাসায় কিন্তু পুলিশ প্রশাসন পাঠিয়ে দেওয়া হয়। কি মনে হয় যে ছাত্রদলের কোন দোষটার কারণে ছাত্রদলকে মানুষ ছেড়ে দিচ্ছে? ছাত্র শিবির ছাত্রদল সম্পর্কটা কেমন? ঠাকুরগাঁয়ে আর ফুটবল নিয়ে আপনার চিন্তা কি সামনের দিনে? হ্যাঁ আসছে, কিন্তু তাদেরকে প্রকাশ্যে তো বলতে পারবো না, এটা তো রাজনীতি। এলবি প্রোডাকশনের সৌজন্যে দি আজাদ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আব্দুল্লাহ আজাদ। আমাদের প্রত্যেকটি পডকাস্টে একজন বিশেষ অতিথি আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত থাকেন। আজও আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই তার সাথে পরিচিত হতে চাই। আজ আমাদের সাথে রয়েছেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস। ভাইয়া কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন। এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আজকে আপনার সাথে অনেকগুলো গল্প হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে আপনাকে নিয়ে একটা স্ক্রিপ্ট করব। স্ক্রিপ্ট আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা আপনার সাথে শুধু গল্প করতে চাই। আপনার যে জীবন, এই জীবন সম্পর্কে একটু জানতে চাই। প্রথমেই আপনার ছাত্র জীবন সম্পর্কে একটু জানতে চাই। পড়াশোনা কোথা থেকে শুরু হয়েছিল? ধন্যবাদ। আমি ঠাকুরগাঁও রিভার উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করছি। সেখানে এসএসসি পাস করে ঠাকুরগাঁও সরকারি কলেজে ভর্তি হই। সেখান থেকে ইন্টারমিডিয়েট করে ডিগ্রি করি। ডিগ্রি শেষ করে আমি মাস্টার্স করি রংপুর কারমাইকেলে ইসলামের হিস্ট্রি নিয়ে। পড়াশোনার এই বন্ধ মাস্টার্স কমপ্লিট করে কারমাইকেল আমার হচ্ছে কারমাইকেলে আপনার যাত্রাটা শেষ। আচ্ছা, আমরা তো পড়াশোনা সম্পর্কে জানলাম। এবার আপনার একটু পরিবার সম্পর্কে আমরা জানতে চাই। আপনার বাসায় আসলে কে, কে আছে সব কিছু মিলিয়ে? আসলে আমরা একটা বড় পরিবার বলা চলে। আমরা 5 ভাই 4 বোন। আমি সবার ছোট। ভাই বোনদের মধ্যে সবার ছোট আমি। ভাই বোন 9 জন। 9 জন। 9 জনের মধ্যে আপনি সবার ছোট। সেক্ষেত্রে আমি একটু আদরের। আমার ভাইয়েরা, আমরা বাবা কর্মজীবন শেষ করে আমাদের বড় ভাইয়ের হাতে তুলে দেয়। বড় ভাই আমাদেরকে ছোট থেকে বড় করে, পড়াশোনা, খেলাধুলা সব কিছুই আমাদের বড় ভাই দেখভাল করে। এখন পর্যন্ত আমাদের বড় ভাই আমাদের পরিবার পরিচালনা করে। তার মানে হচ্ছে বড় ভাই পরিবারের দায়িত্বে আছেন, যিনি মানে পরিবারের কর্তা বলা যায় আরকি আপনার বাবার পরে। এই 9 ভাই বোনের মধ্যে আপনি সবচাইতে ছোট। একমাত্র আপনিই রাজনীতিতে আছেন। জি। আমরা যতটুকু এখন পর্যন্ত জানি। জয়েন্ট ফ্যামিলি আপনাদের। এই জয়েন্ট ফ্যামিলিতে আর কেউ রাজনীতিতে আছে কিনা? না, না, আমার পরিবারের শুধুমাত্র আমিই রাজনীতির সাথে সংযুক্ত। আচ্ছা, আপনি ঠাকুরগাঁও যে ছাত্রদলে যুক্ত হওয়া, ঠাকুরগাঁয়ে পড়াশোনা রিভারভিউ থেকে। এই রিভারভিউ এর পর মানে স্কুলেই কি ছাত্রদলে যুক্ত হয়েছিলেন? মানে ছাত্রদলে যুক্ত হওয়াটা কিভাবে? না, আসলে আমি আমার খেলা ছিল পেশা, মানে নেশা সব কিছুই। ফুটবল আমি খুব পছন্দ করতাম। ছোটোবেলা থেকে আমি খেলাধুলা করতাম। আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট টিমে ফুটবল খেলেছি, ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছি। তো এর মধ্যে একটি লং জার্নি কীভাবে পলিটিক্সে আসলাম। আমি এসএসসি পাস করে যখন আমি ঢাকায় চলে যাই খেলতে, 3rd ডিভিশন ফুটবল চান্স পাই। সেখানে খেলাধুলা করতেছিলাম। খেলাধুলা করে ওখানকার আমাদের যে পরিচালনা করতেন, সেই কোচ ছিলেন ছোটন স্যার নামে। ছোটন স্যার আমার খেলা দেখে পছন্দ করেন। তখন তিনি আমাকে ন্যাশনাল ক্যাম্পিংয়ে ডাক দেন। আমি আসলে 3rd ডিভিশন খেলে আমি 18-এ ডাক পাই। 18-এ ডাক পাওয়ার পরে ক্যাম্পিংয়ে যখন যাই, ক্যাম্পিংয়ে গিয়ে আমার ক্যাম্পিংয়ে আমি ভালো পারফরমেন্স ছিলাম। তারপরে আমি সেই ক্যাম্পিং থেকে পুনরায় আমি আমার পরীক্ষা দেওয়ার জন্য কলেজে এসে পড়ি। কলেজে এসে যখন দেখি তখন ছাত্রদলের সব বড় ভাইয়েরা ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত। ইচ্ছা প্রকাশ ছিল আমার ছোটোবেলা থেকেই যে একটু খেলাধুলার পাশাপাশি পলিটিক্স করার। আমার পরিবারও বিএনপি পরিবার। বাবা পলিটিক্স সাথে সংযুক্ত ছিলেন। সেই থেকে আমি বিএনপির মনে হয় একটু ছিলাম। বাংলাদেশ জাতীয় ছাত্রদল দেখতাম ভালো একটি সংগঠন, যে সংগঠনটি মানুষের বিপদে আপদে পাশে থাকে। তখন থেকেই ইচ্ছা প্রকাশ করে ছাত্রদল করার। ক্যাম্পাসে বড় ভাইদের সাথে সংযুক্ত থাকি। তখন বড় ভাইরা বলে যে ছাত্রদলের একটি কমিটি করবো ঠাকুরগাঁও সরকারি কলেজে। তুমি কাজ করতে যদি আগ্রহ থাকো তাহলে কাজ করো। সেই ক্ষেত্রে আমি আমাদের কলেজে ছোটো ভাই বড় ভাইদের সাথে কথা টথা বলি। তখন হঠাৎ করে একটি কমিটির
প্রস্তাবন করে যে আমরা সাগুড়া সরকারি কলেজে একটি ছাত্রদলে কমেডি করব। তখন আসলে দুঃসময় ছিল আমার পলিটিক্স লাইফে। ক্ষমতা কী জিনিস কখনো দেখিনি। তখন 2007 সাল কলেজে উঠছি। কলেজে উঠে যখন সিনিয়ররা বললো যে কমেডি করব, তখন ছাত্রদল করার আগ্রহ খুব কমই ছেলেবেলে ছিল। আমি নিজেই প্রস্তাবন করি, জি ভাই আমি নেতৃত্ব দিতে চাই। তখন তারা বললো যে ঠিক আছে তুমি একটা মিটিং করো ছাত্রদলের, একটা মিটিং ডাক দাও, সেই মিটিংয়ে আমরা থাকবো। তো তৎকালীন সভাপতি ছিলেন রাশেদ আলম লাবু, আমিনুল ইসলাম সোহাগ, সাংগঠনিক ছিলেন মাসুদ ইসলাম মুন্না। তারা ডিসিশন নেয় ঠিক আছে তুমি একটা মিটিংয়ে ডাক দাও। আমি মিটিং ডাক দিলাম। ডাক দেওয়ার পর কিছু সংখ্যক ছোটো ভাই বড় ভাইরা একসাথে হলো মাঠে, কলেজ মাঠে আমরা বসলাম। এইভাবেই আপনার সরকারি কলেজে ছাত্র রাজনীতিটা শুরু হয়। হ্যাঁ। আপনি সরকারি কলেজের কী কী দায়িত্ব পালন করেছিলেন? মানে যেহেতু রাজনীতিটা আপনার ওখান থেকে শুরু হয়েছে, কী দায়িত্ব ছিল আপনার? আমি ঠাকুরা সরকারি কলেজের ছাত্রদলের আহ্বায়ক দায়িত্ব পালন করি। এর মানে এক কথায় যদি বলি, একেবারে তো আর ছাত্রদলের ঠাকুরগাঁও জেলার সভাপতি হননি আপনি। এই পেছনে কী কী দায়িত্ব ছিল আপনার? প্রথমে তো সরকারি কলেজের কথা আপনি নিজেই বলেছেন, সরকারি কলেজের আহ্বায়ক ছিলেন। এরপর আসলে কীভাবে? তারপরে আমাদের সম্মেলন হয় পৌরসভার। সেই সম্মেলনে আমি পৌর ছাত্রদলের দায়িত্ব পালন করি। পৌরসভার ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাই। দায়িত্ব পালন করার পরে তারপরে আবার 2017 সালে শেষের দিকে আমাদের জেলা সম্মেলন হয়। তখন আমাদের মাননীয় মহাশয় স্যার এবং আমাদের জেলা নেতৃবর্গ সবাই মিলে আমাদের জেলার দায়িত্ব দেওয়া হয়। তারপর 17 সাল থেকে এই অত্যাচার, নিপীড়ন সব কিছু মিলে যদি বলি, 17 সাল থেকে 26 জি। একদম আপনি তখন থেকেই ছাত্রদলের এই কাণ্ডারি হয়ে ঠাকুরগাঁয়ে আছেন। মানে এই নিঃসন্দেহে স্বৈরাচারের আমলে আপনার ফেসবুক স্ট্যাটাস দেখেছি আমরা। আপনার সাথে কথা বলে যতটুকু জানলাম, এর আগেও আমরা ক্যামেরার বাইরে যখন কথা হয় আমাদের, তখন আমি জেনেছি যে রাস্তায় রাত কাটাতে হয়েছে, শস্য খেতে রাত কাটাতে হয়েছে, ধান খেতে রাতের পর রাত বাইরে কাটাতে হয়েছে। মানে সবচেয়ে স্পর্শকাতর বিষয় কী ছিল যে এই বিষয়টা আপনাকে বারবার নাড়া দেয় যে ছাত্রদল করার কারণে এমন গল্পগুলো আপনি ফেসবুকে অনেকবার লিখেছেন, আমরা দেখেছি। কোন গল্পটা আসলে আপনাকে সবচেয়ে বেশি নাড়া দেয়? আসলে দুঃসময় পার করার সময় খুব কাছের মানুষগুলো যখন কাছে থাকেনি তখনই খুব বেশি নাড়া দেয়। যখন খুব কাছের বন্ধু এই মামলা হামলা ভয়ে আমার সাথে আসতো না, মিশতো না, কথা বলতে ভয় পাইতো, গাড়িতে উঠতো না, এই বিষয়গুলো আসলে শুধু আমার না, আমরা যারাই দায়িত্ব দীর্ঘদিন ধরে 17টি বছর দায়িত্ব পালন করে আন্দোলন সংগ্রাম ছিলাম, তাদের সকলেরই এই ক্যাটাগরি দিন চলতে হয়েছে। আসলে আমি যে প্রায় 11টি মামলার আসামি, আমি দুপুরে বাসায় খাওয়া করতে যেতে পারতাম না। যদি যাইতাম, আমার আম্মু ভাবিরা আমার বাসার গেটে বাইরে দাঁড়িয়ে থাকতো। আমি বাসায় ঢুকতাম, খাওয়া করতাম, আবার বের হয়ে যেতাম, তখন আম্মুরা আবার বাসায় ঢুকতো। দুপুরে পরে আবার বিকেলবেলার পরে আমার বাসার সামনে প্রশাসনিক ড্রোন ক্যামেরা আমার বাসায় থাকতো। সবসময় ড্রোন ক্যামেরা আমার বাসার সামনে দিয়ে ঘুরতো যে কখন আমি বাসায় ঢুকছি। এভাবে দিন কাটতো। হঠাৎ করে একদিন কালীবাড়িতে আমাকে প্রশাসনের লোক দেখতে পায়, আমাকে ধাওয়া দেয় বাইকের উপর। আমিও বাইকে চালাই, চলে যাই আমার বাসায়। আমার বাসার পাশে আমার চাচার বাসা, যেটা 3 তলা। সেই 3 তলায় লাফ দিয়ে উঠি। লাফ দিয়ে ওঠার পরে প্রশাসনের লোকরাও আমার 3 তলায় লাফ দিয়ে উঠে, সিঁড়ি দিয়ে উঠে আমিও উঠি। ওঠার পর আমি 3 তলা থেকে লাফ দিই। লাফ দিয়ে পাশের বাসার এক টিনের ঘর ছিল, সেই টিনের ঘরের উপরে পড়ে টিন ফুটা হয়ে নিচে পড়ে যাই। পড়ে যাওয়ার পর তারপরে দৌড়ে পালাই। এরকম অসংখ্য স্মৃতি আছে যেখানে এক কথায় যদি বলি, আমরা আসলে হাসছি, কিন্তু বিষয়টা আসলে এমন ছিল না। এই আপনি 3 তলা থেকে পড়ে গেলেন, লাফ দিলেন জীবন বাঁচানোর জন্য, প্রশাসনের জিম্মায় নিজেকে না দেওয়ার জন্য। এই যে স্পর্শকাতর বিষয়গুলো সব কিছু মিলে অনেক কষ্ট করেছেন। আপনি বলছিলেন যে এমন কে ছিল পরিবারের যারা যে আপনাকে মোটামুটি সব সময়ে, মোটামুটি বলবো না, যদি বলি যে পরিবারের কোন মানুষটা আসলে আপনাকে এত সাহস কে দিল যে এত নির্যাতন, এত ভয়, খেতে পারছেন না বাড়িতে, মা বাইরে পাহারা দিচ্ছেন? তা আমার বড় ভাই, আমার বড় ভাই আমাদের বাবার দায়িত্ব পালন করতো। সবসময় আমাকে সাপোর্ট করতো। যে কোনো বিপদে আপদে পড়লে আমি যখন বলতাম যে ভাই
এই বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করতে হবে, তাৎক্ষণিক আমার বড় ভাই আমার পাশে থাকতো। শুধু আমার বড় ভাই না, আমার মা, আমার পরিবারে, আমার তো বাবা নাই, বড় ভাই দায়িত্ব পালন করতো। সবাই আমার পরিবারের সবাই আমাকে খুব সাপোর্ট করতো। বিধায় আমি রাজনীতির সঙ্গে আসলে ওই সময়গুলো পরিবারে কেউ চাইতো না যে রাজনীতি করুক। আপনার ছোটবেলার একটা বিষয় জানতে চাই, ছোট থেকে যখন বড় হয়েছেন বাবা মায়ের আদর তো নিশ্চয়ই পেয়েছেন। এই ছোটবেলায় এমন কোনো অভ্যাস ছিল কি না যে অভ্যাসটা মানে মনে পড়ে যে আমি এমন ছিলাম, এটা করেছি, এখন এইগুলোকে মনে হয় যে আবার যদি করতে পারতাম, এমন কোনো বিষয় আছে কিনা? না, আমার তো নেশা ছিল খেলাধুলার। আমি ছোটোবেলা থেকে খুব ফুটবল খেলতে পছন্দ করতাম। বললাম আমি ঠাকুরগাঁওতে যখন কোথাও কোনো মাঠে খেলাধুলা হতো না, তখন আমি চলে যেতাম শিবগঞ্জের মাঠে। শিবগঞ্জ মাঠে ছোটোদের সাথে যাই ফুটবল খেলতাম। ছোটোদের থেকেই প্রায় যখন 6-7 পড়ি, তখন এই মাঠে বড় মাঠে খেলাধুলা হয় না, শিবগঞ্জে খেলাধুলা হচ্ছে, তখন গাড়িতে করে গিয়ে শিবগঞ্জের মাঠে প্র্যাকটিস করতাম। তাহলে এক কথায় যদি বলি, আপনি ফুটবল প্রেমী মানুষ। জি। আপনি খেলেছেন, আমরা যতটুকু শুনেছি, জেনেছি, আপনার মুখে শুনতে চাই এই ফুটবল কোনো সংগঠন আছে কিনা আপনার, বা কাজ করেন কিনা এখন ফুটবল নিয়ে? হ্যাঁ, অবশ্যই আমি ঠাকুরগাঁও সুনামধন্য একটি প্রতিষ্ঠান সাম্যক্রিয়া ও সাংস্কৃতিক গোষ্ঠী, সেই সাম্য ক্লাবের আমি ক্রীড়া সম্পাদক দায়িত্ব পালন করছি। এবং আমার নিজস্ব আমি একটা একাডেমি আছে, ঠাকুরগাঁও ফুটবল একাডেমি, সেটার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনি কি ওই একাডেমি থেকে ফুটবল খেলা শেখান? জি, আমি আমাদের এই একাডেমিতে আমাদের প্রশিক্ষণ আমরা নিজেরাই করাই। আমাদের যারা ঠাকুরগাঁও ছোটো ছোটো তরুণ খেলোয়াড়রা উদীয়মান, তাদেরকে প্র্যাকটিস করাই। আপনার বাবা কিংবা বাবা যখন বেঁচে ছিলেন তখন তো ছাত্র রাজনীতিতে আপনি যুক্ত হয়েছেন, নাকি বাবা মারা যাওয়ার পরে ছাত্র রাজনীতি যুক্ত হয়েছে? আমার বাবা যখন অসুস্থ ছিলেন, তখন আমি ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম। বাবা তাহলে বাবা ওই রকমভাবে আপনার ছাত্র রাজনীতিটা বা আপনার খারাপ সময়টা দেখেনি? দেখেনি। মা তো নিশ্চয়ই হ্যাঁ, দেখেছে। মা দেখেছে আসলে। মা কি কখনো বারণ করতো না, এগুলো ছেড়ে দাও বাবা, এটা দরকার নাই? হ্যাঁ, এটা তো আসলে মা সবসময় বলতো যে রাজনীতি করে কী হবে, জীবন অন্ধকার, জীবন তো নষ্ট হয়ে গেছে এবং শেষ, কখনোই বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। চাকরি বাকরি, পড়াশোনা শেষ করছি, চাকরি বাকরি কর, ভালো কিছু কর, রাজনীতি করিস না। বাধা দিত, তারপরও আবার সাহায্য কত, যা হওয়ার হয়ে গেছে, কী করবি, এভাবে বলতো, সবসময় সাহস দিত, কখনো হতাশ করেনি আমার আম্মু। বুঝতে পেরেছি, আপনার মা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, বাধা দিয়েছেন যদিও, তারপর সাপোর্ট দিয়েছেন। আমরা যদি একটু জানতে চাই, এই যে দীর্ঘ সময় আপনি ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছেন, ঠাকুরগাঁওকে নেতৃত্ব দিচ্ছেন, আপনি এই প্রায় যদি বলি 17 সাল থেকে আপনি বলেছেন যে ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের সভাপতির দায়িত্বে আছেন। 17 সাল থেকে এখন পর্যন্ত আপনার পরে আপনি কি নতুন কোনো নেতৃত্ব তৈরি করতে পেরেছেন কিনা? আপনি চলে যাওয়ার পর এই দায়িত্বটা যাওয়ার মতো লোক আপনি তৈরি করতে পেরেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। আপনারা দেখেছেন আমি 17 সাল থেকে দায়িত্ব পালন করছি। দুঃসময়েও ছিলাম, এখন পর্যন্ত আছি। আমাদের ঠাকুরগাঁও সরকারি কলেজে আমরা কমিটি করেছি। ঠাকুরগাঁও পৌরসভা ছাত্রদলের নতুন করে কমিটি করেছি, 2বার করেছি। ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের নতুন কমিটি করেছি। ঠাকুরগাঁও আবুল হোসেন ডিগ্রি কলেজে, রুইয়া ডিগ্রি কলেজ, এই কলেজ শাখায় যতগুলো আছে ঠাকুরগাঁও সদরে, সবগুলো কলেজ কমিটি করেছি। এখন আসলে অনেক নেতৃত্ব ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে। আগামী দিন জেলা ছাত্রদলের নেতৃত্ব দেওয়ার হতো। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা জানতে চাই যে ছাত্রদলের একটা কমিটির আপনার মেয়াদ আপনারা কতদিন রাখেন? অনেকে জানতে চায় ছাত্রদলের কমিটির মেয়াদ কতদিন হয়? মানে আচ্ছা, আমাদের ছাত্রদলের কমিটি মেয়াদ 2 বছর। আপনারা জানেন যে একটি সংগঠন 2 বছর মেয়াদ হলেও সংগঠনটি গুছাতে 2-3 বছর লেগে যায়। সেই ক্ষেত্রে 2-3 বছরের মধ্যেই শেষ হয়ে যায়। এক্ষেত্রে আপনার ঠাকুরগাঁও জেলায় আপনি প্রায় কয়েক বছর ধরে আছেন। 17 সাল, প্রায় 9 বছর চলছে আপনার। আ এটা তো মেয়াদ অতিক্রম তো হয়েই গিয়েছে। আপনার মানে এই যে নিশ্চয়ই আপনি তো আর দীর্ঘদিন থাকবেন না। জি, অবশ্যই। আমি তো আমার এই কমিটি যেহেতু 2 বছর অতিক্রম হয়ে গেছে, এই কমিটি আসলে কবে আসতে পারে এরকম কোনো কিছু বলবেন কিনা? খুব শীঘ্রই হয়তোবা এই কমিটি আমাদের মাননীয় মোতারিফ স্যার এবং সেন্ট্রাল থেকে নির্দেশনা দিয়ে কমিটি ভেঙে যাবে। নতুন কমিটি নেতৃত্ব দেবে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল। আ ঠাকুরগাঁয়ে যদি বলি, ঠাকুরগাঁয়ে আপনার আসলে আদর্শ, কাকে আপনি আদর্শ মনে করেন ঠাকুরগাঁয়ের রাজনীতিতে? অবশ্যই আমাদের সকলেরই প্রিয় পরিচিতি মুখ, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আমাদের ঠাকুরগাঁয়ের জন্য তিনি আসলে একটা গর্বের নাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাবাও তাকে স্যার বলে, মেয়েও তাকে স্যার বলে, সবাই তাকে স্যার। তিনি আসলে গণমানুষের স্যার ঠাকুরগাঁয়ের। পরের প্রশ্নে আমরা যেতে চাই যে
ছাত্রদল করতে গিয়ে নানান সময় আপনি কঠিন সময় পার করেছেন, আমরা এতক্ষণ আলোচনা করে শুনছিলাম। আপনি বলছিলেন যে আপনার রাজনৈতিক আদর্শ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সাথে কাটানো এমন কোনো মুহূর্ত আছে কিনা যে মুহূর্তটা আপনাকে অনুপ্রেরণা দেয়? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা আমি আমার যখন কমিটি হয় তারপরে আমি আমার কমিটি অনুমোদন নেওয়ার জন্য আমি সেন্ট্রাল ঢাকায় যাই। ঢাকা যাওয়ার পর আমাদের মহাসচিব স্যারের সাথে দেখা করি। তখন মহাসচিব স্যার বাসাতে গুলশান পার্টি বসে আসছিলেন। তখন আমাকে বললেন, গাড়িতে উঠ আমার গাড়িতেই। তখন স্যারের গাড়িতে উঠে স্যারের পাশে বসলাম। তখন স্যার ওই মুহূর্তে বাসা থেকে গুলশান অফিসে আসা পর্যন্ত আমার সাথে স্যার একটি কথা বলে, যেটা আমাকে এখনও নাড়া দেয়, যে ত্যাগ করতে হবে রাজনীতি করতে হলে। ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করলে তুমি নেতৃত্ব দিতে পারবে এবং তোমার গন্তব্যে পৌঁছাবা। যেমন তোমার রাজনীতির ক্ষেত্রে নেশায় রূপান্তরিত করতে হবে। রাজনীতিটা তুমি নেশাতে নিতে হবে, যেন মানুষের সেবা করবা, এটা তোমার ইচ্ছা প্রকাশ করতে হবে যে আমি ওইটা কাজ করব, মানুষের বিপদে আপদে পাশে থাকবো। আমার যেমন আমি স্যার তখন বলতেছিল, যেমন আমি দেখো আমার পরিবারের ছেড়ে আমি ঢাকায় এসে আমার রাজনীতির সাথে সংযুক্ত থাকি। আমি এই যে আমার স্যার বলতেছিল যে আমার মেয়ে তা মিসেসের কাছে পড়াশোনা করি, ওই স্কুলে নিয়ে যায়, কলেজে নিয়ে যায়, নিয়ে আসে। এই যে ত্যাগ, বিশাল বড় একটা ত্যাগ। তখন বলতেছিল যে রিজভী দেখো, ছাত্র রাজনীতি শেষ করে উনি এই যে পার্টি অফিসে আসে, পরিবার ফেলে দিয়ে রাজনীতিতে সময় দিচ্ছে। এই যে বড় একটা ত্যাগ স্বীকার করে, সেই ত্যাগটা তোমাকেও দিতে হবে। ত্যাগ স্বীকার করলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা। এটা আসা সবসময় আমি স্যারের এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করছি। সেই জায়গা থেকেই আপনার ছাত্রদলের নেতৃত্ব দেয়া নানান চড়াই উতরাই পেরিয়ে আপনি আজকে ছাত্রদলের এই জায়গায়। আসলে সহিংসতার রাজনীতি থেকে আমাদের দেশ বেরিয়ে আসতে পারবে কিনা, আপনি ছাত্র প্রতিনিধি হিসেবে কি বলবেন? অবশ্যই বেরিয়ে আসতে আসলে আমি মনে করি জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দেয় তারাই যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে এটা সম্ভব। আপনারা দেখেছেন যে এই যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, বাংলাদেশে এত সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন কোথাও হয়নি। একটি মানুষও কোথাও নিহত হয়নি। এই ইতিহাসে কিন্তু এই প্রথম যে এত সুন্দর একটি সুশৃঙ্খলভাবে বাংলাদেশে নির্বাচন হলো। এইভাবে যদি ইচ্ছা পোষণ করে জাতীয় পর্যায় থেকে যে বাংলাদেশের সব জায়গায় যে কোথাও কোনো সহিংসতা হবে না, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা মত প্রকাশ করতে পারবে, তারা স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, তাহলে এটা সম্ভব। আপনার জীবনের 3 ভাগের 1 ভাগ আপনি মামলা খেয়েছেন। যদি ধরে নিই আপনার বয়স 30 বছর, তার মানে আপনি 30 বছর বয়সে 11টা মামলা খেয়েছেন। এই 11টা মামলার ভয় ভীতি মানে কিভাবে পার করেছেন দিনগুলো? আসলে যখন আমাদের মামলার ওয়ারেন্ট বের হয়, শহরে আমরা চলতে পারি না, আমাদের বাসায় আমরা ঢুকতে পারি না। যখন মোড়ে মোড়ে পুলিশ থাকে, যে কালীবাড়ি মোড়, চৌরাস্তা মোড়, বড় মাঠের মোড়, বাসায় দিকে যাচ্ছে, তখন আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমার যে মানুষগুলো আমাদের সবসময় ছিল, তাদেরকে নিয়ে চলে যেতাম এই নারগুন গ্রামে, সেই কুশার বাগানে, সেই কুশার খেতে বসে থাকতাম, সময় কাটাতাম। সেই সবাই সবাই মিলে গল্প করতাম, সেখানে ছিঁড়ে কুশার খেতাম। দুপুরের খাবার কাউকে ফোন দিতাম যে এখানে খাবার দিয়ে যা, ওখানে খাবার দিয়ে আসতো, আমরা ওখানে বসে খাবার খেতাম। আবার যখন গভীর রাত হয়ে যেত তখন আবার নিজ নিজ গন্তব্যে কে কোথায় থাকবো সেটা নিয়ে চিন্তা করতাম, যে আজকে রাত কোথায় ঘুমাবো, অমুক বন্ধুর বাসায়, অমুক আত্মীয়র বাসায়, সবাই সবার আত্মীয় স্বজনের বাসায় নির্ধারণ করতাম যে ওখানে গেলে হয়তো সেফ জোনে থাকবো। আপনার এই যে গণ অভ্যুত্থানের যে আপনি ছিলেন, বিশেষ করে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটি হয়েছে, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান আমরা বলি, এই আন্দোলনে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল, বিশেষ করে ঠাকুরগাঁয়ের যে আন্দোলনটা গড়ে ওঠে, এই আন্দোলনটা আপনারা কীভাবে সাজিয়েছিলেন? আমরা দেখেছি মিডিয়াতে যে জেলা ছাত্রদল সহ সরকারি কলেজ ছাত্রদলের যারা নেতৃত্বে ছিল, তারা কিন্তু সব ধরনের আন্দোলনগুলোতে সম্মুখ সারিতে ছিল। তো আপনারা কীভাবে সাজিয়েছিলেন? আপনাকে আমরা সামনে দেখিনি তখন প্রথমের দিকে। যে আসলে এটা আসলে কৌশলগত ছিল, যে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের যারা জুলাই আগস্টে আন্দোলন অংশগ্রহণ ছিল, তখন সেন্ট্রাল থেকে বলা হয়েছে যে আমরা কোনো আমাদের ব্যানার ফেস্টুন থাকবে না মিছিলে। আর তারপরে বলা হয়েছিল আসলে এই সাধারণ ছাত্রদের সংযুক্ত করতে হবে, যে একটা বাংলাদেশ জাতীয় ছাত্রদল যেন যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা যেন সামনের সারিতে নেতৃত্ব না দেয়। সেই ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের এবং আমাদের মাননীয় মহাসচিব স্যার আমাকে ফোন করে বলেন যে কায়েস, যারা অপরিচিত, যারা ফেস, যাদেরকে শহরের মানুষ চিনে না,
সে দলে পোস্টে আছে, তাদেরকে বাদ দিয়ে আননোন ফেস তাদেরকে আন্দোলনের সবাইকে শরিক হইতে বলো। তাৎক্ষণিক আমি আমাদের যারা জুনিয়র, আমাদের যে একেবারে ইয়াং ছেলেরা সরকারি কলেজে এবং প্রতিটি ইউনিয়ন থেকে তাদেরকে বলে দেয় যে আমাদের সাধারণ ছাত্রদের সাথে এই তাদের সাধারণ যাদের যে দাবিগুলো সেটা যৌক্তিক দাবি, এই দাবিগুলোতে আমাদের একমত পোষণ করতে হবে, তাদের সাথে মাঠে কাজ করতে হবে। সেক্ষেত্রে মানে আমরা কৌশলের অংশ হিসেবে অপরিচিত মুখদেরকে সামনে ঠাকুরের আন্দোলনটা করে তোলেন এবং এটা একটা ফলপ্রসূ রূপ নেয়। আমরা আপনার আন্দোলনের তো পুরো আন্দোলনটা তো দেখেছেন। এই আন্দোলনে যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই জুলাইয়ের আকাঙ্ক্ষা কি বাস্তবায়ন হবে কি হবে না, কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই জুলাইকে আমরা বলে গেলে চলবে না। সারা বাংলাদেশের মানুষই এই 24শে জুলাই যে আগস্টে আন্দোলন হয়েছে, যারা আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ হয়েছে, আমরা চাই এই জুলাই বাস্তবায়ন হোক, এটা সবাই। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি এবং নতুন সরকারকে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আপনি কি ধরনের বার্তা দিচ্ছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য? আপনার জায়গা থেকে আপনি একটা জেলা শহরকে প্রতিনিধিত্ব করেন। আপনার কাছে আমরা জানতে চাই যে এই নতুন যে সরকার আসবে, সরকার গঠন হবে, এই সরকার গঠনে বা যে গঠন হওয়া সরকারের কাছে আপনি কি জানতে চান, আসলে কি করতে বলবেন তাদেরকে, যেটা করতে বলা উচিত জুলাইয়ের জন্য? এই নতুন বাংলাদেশ করতে গিয়ে যারা জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, মৃত্যুবরণ করছেন, তাদেরকে তাদেরকে ভুলে গেলে চলবে না। তাদেরকে আসলে মনে রাখতে হবে এবং তাদেরকে মনে রাখার জন্য যে জিনিসগুলো, যেটা জুলাই সনদ বলা হয়েছে বিশেষ করে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। আর যারা শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নিতে হবেন। তাদের পরিবারের জন্য একটি ভাতা, যেটা আমরা অলরেডি পেয়েছি যারা জুলাই যোদ্ধা, সেটাকে কন্টিনিউ বাস্তবায়ন করার জন্য, এটা আমাদের সকলের প্রত্যাশা। এটাই। আমরা আলোচনা লম্বা করব না, আমরা একটু শেষের দিকে আসতে যাই। এখন আপনি নিশ্চয়ই জানেন, আপনার সহযোদ্ধা, আপনাদের সহযোদ্ধা যারা ছাত্র রাজনীতি করেন, শহীদ শরীফ ওসমান হাদি, তার হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে, আমরা মিডিয়ায় দেখছি। একজন ছাত্র প্রতিনিধি হিসেবে শহীদ শরীফ ওসমান হাদির জন্য আপনার কি বার্তা থাকবে তার হত্যাকারীদের বিচার? অবশ্যই আমি আপনার হয়তো দেখবেন আমার ফেসবুক আইডিতে যে নির্বাচনের শেষেই আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি যে শহীদ হাদির বিচার চাই, যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বিচার করতে চাই। নতুন সরকারকে বলবো, এখনও আমি আপনার মাধ্যমে বলতে চাই যে যারা শহীদ হাদিকে হত্যা করেছে তাদের নিয়ে আসে আইনের ব্যবস্থা করে তাদের যেন বিচার করা হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা আরেকটু জানতে চাই, আপনার ছাত্র জীবন শুনেছি, ফ্যামিলি শুনেছি, আপনার এবার বৈবাহিক জীবন সম্পর্কে একটু জানতে চাই। আমরা ইতিমধ্যেই জেনেছি আপনি বিয়ে করেছেন এবং এই বিয়ে নিয়েও একটা ছোট্ট গল্প আছে। এই বিয়ের গল্পটা আমরা আপনার মুখেই শুনতে চাই। কবে বিয়ে করেছেন এবং বিয়ের দিন আসলে কি ঘটেছিল? প্রশাসন আপনার সাথে কি করেছিল বিয়ের দিনে? আসলেই এমন দুঃসময় আমরা ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত হয়েছি। বিয়েরও বয়স হয়েছে। যখন আমরা মেয়ে দেখতে যাই আমার পরিবার থেকে, বিয়ের প্রস্তাব দেওয়া হয়। পরিবারে আমার যারা যে মেয়ের পরিবার, সেই মেয়ের পরিবার প্রথমে আমাকে দেখে, আমরাও দেখাশোনা করে বিয়ের ডেট ঠিক হয়। পরে জানতে পারি যে আমার নামে অনেক মামলা আছে এবং আওয়ামী সরকার সেই যে বাসায় আমার বিয়ে ঠিক হয় সেই বাসায় কিন্তু পুলিশ প্রশাসন পাঠিয়ে দেওয়া হয়। তারপরে তারা আবার দ্বিমত পোষণ করে দেয়। দ্বিমত পোষণ করে দেওয়ার পর তারপরে আবার আমরা কথা বলি যে আসলে একটা ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত আমার মামলা আছে, এটা স্বীকার যাই। পরে তারা আবারও আলোচনা প্রেক্ষাপটে আমাদের আবারও বিয়ের ডেট ঠিক হয়। তখন বিয়ে হয়, মামলা নিয়ে আমি বিয়ে করি। কিন্তু আসলে এই যে দুঃসময়ে যে মানুষটা আমার পাশে ছিল, যে আমাকে জানার পরেও আমাকে ছেড়ে দেয়নি, আমার যিনি স্ত্রী, তাকে আসলে প্রশংসা করে বলতে হয় যে মানুষটি আমার দুঃসময় আমার পাশে ছিল, আমাকে ছেড়ে যায়নি। জানার পরে যে আমার নামে অনেক মামলা আছে, আমি যখন তখন আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি, যখন তখন আমি খুন হয়ে যেতে পারি, আমাকে মেরে ফেলতে পারে পুলিশ প্রশাসন গুলি করে, তারপরেও সে আমার পাশে ছিল।
এই জন্য আমি আসলে আমার কৃতজ্ঞতা পোষণ করি আমার স্ত্রীর জন্য এবং দোয়া চাই আপনাদের কাছে। আপনি এটি বললেন আপনার খুব সম্প্রতি আপনার ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে দুঃসময়ে যারা দলের সাথে ছিল না এখন তাদেরকে সামনের সারিতে দেখা যায়। আপনি এক ধরনের আক্ষেপ নিয়ে ফেসবুকে এটা লিখেছেন। আসলে এমন আক্ষেপ কেন? এটা তো আসলে হয়ে যায়, দুঃসময় তো মুষ্টিমেয় কিছু থাকে, আর সুসময়ে অনেকেই বুক করতে আসে। সেই ক্ষেত্রে আবেগঘন একটি মুহূর্তে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এটা আসলে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যারা দুঃসময় ছিল না তারা সামনে এসেছে এখন? এ কারণেই কি আপনার এই স্ট্যাটাস? হ্যাঁ আসছে, কিন্তু তাদেরকে প্রকাশ্যে তো বলতে পারবো না। এটা তো রাজনীতিক, নতুনরা আসবে, পুরাতনরা ছেড়ে দিবে। কিন্তু আমি আমার মন থেকে চাই যে পুরাতনরা যারা নেতৃত্ব দিয়েছে দুঃসময়, তাদেরকে সামনে সারিতে রেখে নতুনদেরকে পিছনে সারিতে রেখে রাজনীতিতে সংযুক্ত করা। এক কথায় যদি বলি আপনার যৌবনের ৯টি বছর আপনি ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং এর মধ্যে বিয়ে করেছেন আপনি। এই ৯ বছর দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি যতটা ত্যাগ করেছেন, আপনার যারা সহকর্মী কিংবা যদি বলি আপনাকে এই জায়গাটায় আপনার সহকর্মীদের মধ্য থেকে, আপনার ছাত্র ভাইদের মধ্য থেকে, আপনার অধীনস্থ যারা আছে, আপনি যেহেতু সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আরও যারা আছেন, এমন একটা মানে এমন কে আছে যে আপনাকে বা যারা আপনাকে সবসময় আপনার পাশে ছিল? মানে আপনাকে গুলি করবে জেনেও পাশে ছিল, আপনাকে গ্রেপ্তার করবে জেনেও পাশে ছিল, আপনার গাড়িটা চালিয়েছে। এরকম কোনো গল্প আছে কিনা বা এমন কেউ আছে কিনা? অবশ্যই আছে, অনেকজন আছে যাদের নাম না বললে না, যারা দুঃসময় আমাকে ছেড়ে যায়নি, আমার পাশে ছিল। আমাদের ঠাকুরগাঁও পৌর ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম বাবু, ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাহি, ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আলামিন, আরও অসংখ্য ছোটো ভাই আছে যারা আমার সাথে সবসময় ছিল। দূর সময় তারা জানতো যে কায়েস ভাই যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে, যে কোনো মুহূর্তে গুলি খেতে পারে, তারপরেও তারা আমার পাশে ছিল, পাশে থেকে আন্দোলন করছে। ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা হলো। এবার শেষ সময় ২টা প্রশ্ন যে আগামী দিনে ছাত্র রাজনীতি কেমন দেখতে চান? অবশ্যই আগামী দিনে ছাত্রদের সাথেই ছাত্র রাজনীতি থাকুক, এটা প্রত্যাশা করি। এবং দল মত নির্বিশেষে সবাই সবার জন্য যেন পাশে থাকে। রাজনীতি তো আসলে একটা সেবামূলক কাজ। আমরা চাই যেন মানুষের যে কোনো দলই যেন মানুষের বিপদে পাশে থাকে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়তে যেন সবাই সম্মুখিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। আর ফুটবল নিয়ে আপনার চিন্তা কি? সামনের দিনে পরিকল্পনা কি? খেলাধুলা আসলে এমন একটি প্ল্যাটফর্ম, খেলাধুলা করলে যেমন মানুষ সুস্থ থাকে, এর পরিচিতি লাভ করা যায়। খেলাধুলা একটি নেশা থেকে বিরত থাকা যায়। তো আমি চাই আমাদের ঠাকুরগাঁ থেকে ফুটবল, বিশেষ করে ফুটবল পছন্দ করি আমি। ঠাকুরগাঁয় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা প্রশিক্ষণ পেলে হয়তোবা জাতীয় পর্যায়ে খেলতে পারে। আমরা চাই যে ঠাকুরগাঁতে ফুটবল কন্টিনিউ বছরে লিগ হয়, টুর্নামেন্টে যেন হয়। সেই ক্ষেত্রে টুর্নামেন্ট এবং লিগ হলে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে, নতুন নতুন খেলোয়াড় তৈরি হলে ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ হবে। আগামী দিনের রাজনীতিতে আপনি কিভাবে আগাতে চান? ছাত্র দলের যে দায়িত্ব, এই দায়িত্ব শেষ হওয়ার পর আপনি কোন দিকে যেতে চান? এবং ছাত্র রাজনীতির বাইরে আপনি আর কিছু করেন কিনা? ছাত্র রাজনীতির বাইরে আমি আসলে বললাম না, আমার সামাজিক দুইটি সংগঠন আছে, যেটা আমার নিজের ফুটবল একাডেমি। আমি ফুটবল প্রশিক্ষণ দিতে পছন্দ করি, খেলাধুলা শেখাতে পছন্দ করি। আর তার পাশাপাশি আমি মানুষের সেবা করতে পছন্দ করি, মানুষের বিপদে যেন পাশে থাকতে পারি, এটা আমার আসলে। সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতি ছেড়ে দিলে মানুষের যে সেবাগুলো কাজগুলো সেগুলো আমি করে যাব, আমার একটা ইচ্ছা। আর তারপরে আসলে আমাদের বাংলাদেশ জাতীয় দলের একটি সংগঠন আছে, বাংলাদেশ জাতীয় যুব দল। সেই যুব দল স্বেচ্ছাসেবক দল, তো আমাদের মাননীয় মহসির স্যার আছেন, মির্জা ফয়সাল আমিন ভাই আছেন। এনারা যদি মনে করেন যে আমি ছাত্রদল দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সাথে, তাহলে হয়তো আর যদি যেনারা আমাকে সামনে যুবদল কোথাও দায়িত্ব দেয়, তাহলে সেটা আমার দায়িত্ব আমি পালন করব। আপনি আপনার ফেসবুকের যে টাইমলাইন সেখানে আমরা খেয়াল করে আপনার ফেসবুকটা আমরা দেখেছি
আপনি আপনার দলের নেতাকর্মীদেরকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সতর্ক করেছেন যে আপনার কাছে কি মনে হয় যে ছাত্রদলের এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি ছাত্রদলের ঠাকুরগাঁও সভাপতি, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হয় না, কি মনে হয় যে ছাত্রদলের কোন দোষটার কারণে ছাত্রদলকে মানুষ ছেড়ে দিচ্ছে? না আসলে কিছু কিছু আসলে বড় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি সংগঠন। এই সংগঠনে আসলে বিভিন্ন রকম মানুষ থাকে, বিভিন্ন রকম মতের মানুষ আছে, যে একজন হয়তো ভালো, একজন একটু মন্দ। সেই ক্ষেত্রে যে কিছু মানুষ হয়তো বা মন্দ মানুষটির দিকে তাকিয়ে দেখে যে দুষ্ট বা খারাপ, সেক্ষেত্রে ছাত্রদল করতে আগ্রহ কম করে। কিন্তু আবার যখন দেখে যে বাংলাদেশ জাতীয় দলের এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আছেন, একজন ভদ্র মানুষ, তারপরে দেখছেন যে আপনারা কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো, সেখানেও আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছেন আবিদ, তাদেরকে দেখে এখন নতুনরাও ছাত্রদল করতে আগ্রহ হচ্ছে। ছাত্র রাজনীতিতে আসলে রাজনীতিটা আগে না পড়াশোনাটা আগে, আপনি কোনটাকে আগে দেখবেন? অবশ্যই পড়াশোনা। পড়াশোনা না হলে ছাত্রদল বা ছাত্র রাজনীতি কীভাবে হবে? কখনোই সম্ভব না। আপনার কাছে ঠাকুরের যে ছাত্ররা, এই ছাত্রদেরকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা কি মনে হয়? এবং এই যে বেকারত্ব, এই বেকারত্ব দূরকরণে কি করা উচিত বলে মনে করেন? অবশ্যই এই ইন্ডাস্ট্রি আমাদের যারা ঠাকুরগাঁতে শিল্প কারখানা নেই, ইভিজেড নেই, যেটা বলে হয়তো বা আমাদের ছাত্র বেকার তো দূর হয়ে যাবে। আমাদের ঠাকুরগাঁয় যদি একটি ইভিজেড কর্মসংস্থা হয়, সেখানে অনেক ছাত্ররা সুযোগ হবে চাকরি করার। সেই ক্ষেত্রে ইভিজেড দরকার। আমাদের আরও নতুন নতুন ইন্ডাস্ট্রি হলে আমাদের কর্মসংস্থা তৈরি হবে। তা বলছেন যে কর্মসংস্থান হলেই ছাত্রদের যে বেকারত্ব এটা দূর হবে। আমরা একটু শেষের দিকে আসতে চাই এখন। এই একজন ছাত্রদলে যুক্ত হওয়ার জন্য মানে কি দেখে ছাত্রদলে যুক্ত হবে? আপনি ছাত্রদলের সভাপতি, আপনি যদি একটা ছাত্রকে ছাত্রদলে যুক্ত করতে চান, তাহলে কিভাবে তাকে অ্যাড করবেন? আসলে এই ছাত্র যুক্ত করবেন কিভাবে? কি দেখে যুক্ত হতে পারে একজন ছাত্র? আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে জানতে হবে, আর দেশনীতি এবং খালেদা জিয়ার আদর্শকে এবং বাংলাদেশ জাতীয় দল সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। এগুলো গিয়ে শুনলে, জানলে, পড়লে আমার বিশ্বাস যে নতুন জেনারেশন যারা, তারা অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্রদল করবে। এটা বলছেন যে এই তাদের ইতিহাসগুলো জানলেই ছাত্র রাজনীতিতে যুক্ত হবে। ছাত্র শিবির ছাত্রদল সম্পর্কটা কেমন? ঠাকুরগাঁয়ে আমি অবশ্যই ভালো। আমার সাথে কন্টিনিউ যখনই দেখা হয়, কথা হয়, সালাম বিনিময় হয়, তার সাথেও সেও আমাকে সালাম দেয়, আমিও তাকে সালাম দিই, কথাবার্তা হয়, ভালো মন্দ কথা হয়, পরিবার নিয়ে কথা হয়, ফ্যামিলি নিয়ে কথা হয়, এবং ঠাকুরগাঁও জেলার আগামী ভবিষ্যৎ নিয়ে কথা হয়। তার মানে বলছেন যে ছাত্রদল আর ছাত্র শিবির একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আছে। আগামী দিনেও কি ছাত্র শিবির ছাত্রদল ঠাকুরগাঁয়ে এভাবেই থাকবে? অবশ্যই, অবশ্যই। দুইটা লাইন বা কি বলতে চান বাংলাদেশের ছাত্র সমাজ, ঠাকুরগাঁয়ের ছাত্র সমাজের জন্য আপনি কি বলতে চান? আমরা আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আপনাকে একটু বলবো যে ছাত্রদের জন্য আপনার একটা বার্তা, এই বার্তাটা কি দিতে চান? আমাদের ক্যামেরা আপনাকে বলবো সেটা একটু প্লিজ। অবশ্যই বাবা মার কথা শুনবো। আর ওই স্কুল কলেজে লেখা থাকে গেটের মধ্যে যে শেখার জন্য এসো, সেবার জন্য যাও। আমরা জ্ঞান অর্জন করব মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য। এটাই আমার তোমাদের কাছে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের, যিনি সভাপতি রয়েছেন মোহাম্মদ কায়েস ভাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা শুনছিলাম ছাত্র রাজনীতির নানান বিষয়, তার ব্যক্তিগত জীবন, ছাত্র রাজনীতি তার উত্থান এবং বর্তমানে তার অবস্থা, এবং আগামী দিনে তিনি ছাত্র রাজনীতি এবং তিনি কিন্তু একজন ফুটবলার, ফুটবল নিয়ে তার প্রত্যাশা। আজকের মতো এখানেই শেষ। আগামী দিন দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। এলডি প্রোডাকশনের সৌজন্যে দি আজাদ পডকাস্টে আগামী শো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।